বিশ্ব বিহায়ের মতো করে এখনো তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস নষ্ট নারী। তুমি আমাকে যা খুশি বলতে পারো, এই পরিস্থিতিতে আমি কিছু মনে করব না। তবে নষ্ট বলো না প্লিজ। আমি 3 বছর ধরে শুধু তোমার অপেক্ষা করেই বসেছিলাম। আরে তুই কি পারিস সেটা আমার তো জানা আছে। তুই তো বাজারের বেশ্যাদের চেয়েও খারাপ মেয়ে। জীবনে কতজনকে যে তুই ঠকিয়েছিস তা আল্লাহই ভালো জানে। আজ নিপার জন্মদিন, এই প্রথম ওর জন্মদিনে যাচ্ছি। আমাদের সম্পর্কটার বয়স মাত্র 10 মাস হলেও দুইজনের মধ্যে এখনো পর্যন্ত কোনো ঝামেলা হয়নি। নিপা খুব ভালো মেয়ে, মনে প্রাণে আমাকে ভালোবাসে। ওদের বাড়ির সবাই আমার পরিচিত হয়ে গেলেও আমার বাড়িতে মা ছাড়া আর কেউ এখনো নিপার বিষয়ে জানে না। নিপা আমার বন্ধু, নাহিদের মামাতো বোন। আমি একটা গিফট বক্স আর ফুলের তোড়া নিয়ে বিকেলেই চলে এসেছি। আমাকে দেখেই নিপার বাবা রিয়াদ আঙ্কেল বলল, নিলয়, কেমন আছো? এইমাত্র আসলে মনে হচ্ছে। জি আঙ্কেল, আমি এইমাত্র এসেছি। আন্টি কোথায়? আন্টিকে তো দেখছি না। আর তোমার আন্টি সেই সকাল থেকে মহা ব্যস্ত হয়ে গেছে। দুপুরে খাবার তাই হলো 10 মিনিট আগে, এখন আবার রান্নাঘরে চলে গেছে। নিপা তার রুমে আছে, তুমি যাও। না থাক আঙ্কেল, আমি বরং এখানেই বসছি, আপনি বিশ্রাম নিতে পারেন। না না, একা একা বসে থাকলে খারাপ লাগবে। আর আমি তো এখন বিশ্রাম নিতে পারবো না বাবা, আমাকে এখনও তো একবার বাজারে যেতে হবে। ঠিক আছে, আমি একটু পরে নিপার সাথে দেখা করছি। এই কথা বলে আমি আর বিলম্ব না করে নিপার রুমের দরজার কাছে এসে নিজের চুলগুলো ঠিক করে সাজগোজ করে একবার দেখে নিয়ে আস্তে করে ভিতরে গিয়ে দেখি নাহিদ নিপাকে জড়িয়ে ধরে বেশ মজা করে কিস করছে। এই দৃশ্য দেখার পরে আমি যেন দেখলাম পুরো আকাশটা আমার মাথায় এসে পড়েছে। আমার হাত থেকে গিফট বক্স আর ফুলের তোড়াটা পড়ে যাওয়ার শব্দ শুনে নাহিদ নিপাকে ছেড়ে দিয়ে বলে, আরে নিলয়, কখন এসেছিস দোস্ত? নিপা, দেখো কে এসেছে। আরে কখন এসেছো তুমি? আমাকে তো ডাকতে পারতে। আমার কথার কোনো জবাব না দিয়ে নাহিদ সোজা নিচেই নেমে ড্রয়িং রুমে বসে পড়ে। আমি এসে পাশে বসে যেই না কথা বলতে গেছি, অমনি সজোরে আমাকে একটা থাপ্পড় মেরে বলে, চরিত্রহীন মেয়ে, আমাকে তুমি এভাবে ঠকালে। আর এক মুহূর্ত আমি এখানে বসবো না। অপেক্ষা করছিলাম তোমাকে একটা থাপ্পড় মারবো বলে। তুমি তো নাহিদকেও ধোকা দিচ্ছ। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি যা মনে করছো আসলে এই বিষয়টা তা নয়। চুপ করো নষ্টা, থাক তুই তোর ফুফাতো ভাই নাহিদকে নিয়ে। আসলেই তুই নিজেও হয়তো জানিস না কার সাথে সংসার করবি। আমি তোকে ঘৃণা করি। এই কথা বলেই নিলয় চলে যায়। আমাকে ভুল বুঝলো। আমি এখন কি করব বুঝতে পারছি না। নাহিদ লম্পটটা আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে। আজ আমার জন্মদিনের সকল আনন্দ উৎসব এখানেই শেষ। জানি না নিলয় আর আমার জীবনে ফিরে আসবে কিনা, কিন্তু আমি তো ওকে ভুলতে পারবো না। আফসোস একটাই, যাকে মনে প্রাণে হৃদয় উজাড় করে দিয়ে ভালোবাসলাম, আমাকে সে সারা জীবন ভুল বুঝবে। আজকাল মেয়েজাদিকে বিশ্বাস করা খুব কষ্ট। খাবে একজনের আর গুণগান গাইবে আরেকজনের। একসাথে 3-4 জনকে নিয়ে নাচিয়ে বেড়াবে। 1 বছরে কত স্মৃতি জড়িয়ে রয়েছে ওর সাথে। কি করিনি আমি ওর জন্য। আর নাহিদ সব কিছু জেনেও এমন কাজ করতে পারলো। আসলে নিপার যেমন চরিত্র, নাহিদেরও তেমন চরিত্র। মাকে বলেই গিয়েছিলাম রাতে বাসায় খাবো না, দাওয়াত আছে নিপাদের বাড়ি। কিন্তু এখন যদি বাড়ি ফিরে যাই তাহলে মা কি মনে করবে? যা মনে করে করুক, বাড়িতেই যাই। আব্বু বাড়ি ফিরে আসার আগেই ফিরে যেতে হবে। বাড়িতে ফিরে যেতেই মা আমার মুখ দেখেই বলে, এ কি, তুই নিপাদের বাড়িতে যাসনি? না, হঠাৎ শরীরটা কেমন করছে, একটু চা দিবে? মাথাটা খুব যন্ত্রণা করছে। আমার সাথে মিথ্যে বলছিস? আমি না মা, আমার চোখে ফাঁকি দিতে পারবি? তোমার কাছে চা চেয়েছি, পারলে দিবে, না পারলে দিবে না। আমি রুমে গেলাম। রুমে যেতে হবে না, এখানে বস। এই 2 মিনিট সময় লাগবে। একটা বার্গার দেবো? এখন শুধু 1 কাপ চা ছাড়া আর তো কিছুই খাবো না। তোমার যদি খেতে ইচ্ছে হয় তাহলে খেতে পারো। আব্বু বাসায় আসলে আমাকে একটু ডাকবে তো। তোর আব্বু তো বিকেলে বাসায় চলে এসেছে। তুই যাওয়ার 10 মিনিট পরেই এসেছে। এখন ডাকবো? আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। বল, মা আর ছেলে কি জন্য আমাকে ডাকতে চেয়েছিলে? মা নয়, আমার কিছু কথা ছিল তোমার সাথে। তুমি কি সময় দিবে একটু? দেখো ছেলের কাণ্ড, এভাবে বলছিস কেন? আমার জীবনের সমস্ত সময় তো তোর আর তোর মায়ের জন্য। বল কি বলবি? আমি বিদেশ যেতে চাই। তুমি তো চাও আমি 3 বছরের কোর্সটা বিদেশ থেকে করি। আমি তো চাই, কিন্তু তুই তো শেষ সময় না করে দিয়েছিলি। এখন তো যেতে হলে 2 মাস পরে ছাড়া হবে না। একটা বছর পিছিয়ে গেলি, এই আর কি। তবে সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। ভর্তি 2 মাস পরে হলেও সমস্যা নেই। আমি না হয় 2 মাস আগে চলে গেলাম। বিদেশ তো একটু আগাম গিয়ে সব কিছু দেখে শুনে নিলে ভালো হতো। আমি জানি না কোন কারণে হঠাৎ তুই তোর সিদ্ধান্ত পরিবর্তন করলি। তবে যেই জন্যই হোক না কেন, আমি জানতেও চাইব না।
এই মুহূর্তে শুধু একটা কথাই বলবো, সিদ্ধান্ত নিয়ে খুব ভালো করেছিস, আমি খুব খুশি হয়েছি। তাহলে কবে নাগাদ যেতে পারবো? তোর তো সকল কাগজপত্র সেই সময় ওকে করা ছিল, তাই 2-3 দিনের মধ্যেই যাওয়া সম্ভব। কিন্তু আমি মনে করি আরও একটু ভেবেচিন্তে 10-15 দিন পরেই যাওয়াই ভালো। আমি 2 দিনের মধ্যেই যেতে চাই। আচ্ছা, আমি তাহলে ব্যবস্থা করছি। এই মুহূর্তে আমাদের একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তাহলে রুমে গেলাম, সব জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। এই রুমে পরে যাবি, আগে চা খেয়ে আমাকে বল। এতক্ষণ দুই বাপ বেটা মিলে যে সিদ্ধান্ত নিয়েছো, সে ব্যাপারে আমার মত আছে কিনা সেটা জানা দরকার ছিল না? মা, তোমার ছেলে বিদেশে কাজ করতে যাচ্ছে না? তোমার ছেলে লেখাপড়া করতেই তো বিদেশে যাচ্ছে, তুমি অমত করবে কেন? তোর বাবার যে ব্যবসা আছে আর সম্পদ আছে, তুই আর আমি যদি সারা জীবন বসে বসে খাই তাও শেষ হবে না। আর ব্যবসা শিখতে বিদেশে যেতে হবে কেন? আমি এসব বিষয়ে না মত পোষণ করছি। এমন কথা বলে না মা, তুমি এভাবে যদি বলো তাহলে আমি তো বিদেশে গিয়ে থাকতে পারবো না। আর তুমি কেন বুঝতে পারছো না? মাত্র তো 3 বছর। আমার যেটা বলার আমি সেটা বলেছি, বাকিটা তোর ইচ্ছা। আমি আর কোনো কথা না শুনে রুমে গিয়ে কাঁদছি। নিপাইটা কি করলো? আমার জীবনটা এভাবেই শেষ করে দিল। মহাপাপ না হলে আমি এখন এই জীবন শেষ করে দিয়ে পৃথিবী থেকে চির বিদায় নিতাম। এইভাবে আমার জন্মদিনটা মাটি হবে আমি ভাবতেও পারিনি। কত শখ করে এবার বড় আয়োজন করলাম, আর সেই আয়োজনে আমার জীবনটা যে তছনছ হয়ে গেছে। আমি এই মুখ দেখাবো কি করে? এটা তো ঠিক, ওই নাহিদ আমাকে কিস করেছে। আমি নিলয়ের জায়গায় থাকলে আমিও নিলয়ের মতোই সিদ্ধান্ত নিতাম। আমাকে এখন বসে থাকলে চলবে না। আবার এই গরম পরিস্থিতিতে এখন নিলয়ের সাথে দেখা করাটাও ঠিক হবে না। 2-1 দিন পরে দেখা করলেই হবে। এখন ফোন করলেও রিসিভ করবে বলে মনে হয় না, আর রিসিভ করলেও বাজে কথা বলবে। তাই আমি 3 দিন পরে নিলয়দের বাড়িতে গিয়ে যখন জানতে পারলাম যে নিলয় গতকাল বিদেশে চলে গেছে, তখন হাউমাউ করে কাঁদতে থাকি। আমার কান্না দেখে রুবি আন্টি বলে, নিলয়ের বিদেশ যাওয়ার খবর শুনে তুমি খাচ্ছ কেন? আপনার ছেলে তো আমার উপর রাগ করে আমাকে ভুল বুঝে দেশে চলে গিয়েছে। এসব তুমি কি বলছো? আমাকে একটু বুঝিয়ে বলো তো। তোমার জন্মদিনের অনুষ্ঠানে যাবে বলে বেরিয়ে সন্ধ্যার আগেই ফিরে এসে সিদ্ধান্ত নিয়েছিল বিদেশ যাবে। তারপর আমি আন্টিকে সব কিছু বলে তার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইলে তিনি স্তব্ধ হয়ে যান। আমাকে কিছু না বলেই বসে পড়েন এবং কিছুক্ষণের পরে আমাকে বেশ কিছু কথা বলে চলে যেতে বললেন, আর নাহিদকে দেখা করতে বলে দিলেন। আমি ফিরে আসলাম 2 দিন পরে। নাহিদ দেখা করতে যায়। মাকে দেখি না প্রায় 3 বছর হতে গেল। আর তো 2 মাস, এখন তো পরীক্ষা চলছে, শেষ হলেই চলে যাব। শেষের এই কয়দিন যেন যেতেই চাইছে না। আবার যখন নিপা নামের নষ্টা মেয়ের কথা ভাবি, তখন তো আর দেশেও ফিরতে মন চায় না। 3 বছরের মধ্যে একটা দিনও আমার কোনো খোঁজ নিল না যে নিলয়। তার জন্য কি অপেক্ষা করা ঠিক হবে? সে কি আমাকে আর কখনো মেনে নিবে? এমন সব কথা তো আর ভাবতে ভালো লাগছে না। বাড়িতে বাবা মাও অস্থির হয়ে গেছে। কত জায়গা থেকে যে প্রস্তাব আসছে তা বলে শেষ করা যাবে না। পরীক্ষা শেষ হলো, আজ ভাবছি আর কিছুদিন থেকে যাই। কিন্তু হঠাৎ মায়ের ফোন পেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয় আমার। কোনো রকম স্বাভাবিক হলে সব কিছু গুছিয়ে নিয়ে সোজা বিমানবন্দরে বাড়ি ফিরে আব্বুর মুখের কথা শুনতে পারলাম না বলে বাখারা হয়ে যায় আমি। আধা ঘন্টা আগেই আব্বু মারা যায়। হঠাৎ করেই স্ট্রোক করে চিকিৎসারত অবস্থায় মারা যায় আব্বু। জানি না ওই নটিনি কিভাবে সেই খবর শুনেছে। ওকে আমাদের বাসায় দেখে আমি তখন কিছু না বললেও কয়েকদিন পরে মাকে বলি ওই নটিনি যেন আমাদের বাসায় না আসে। আমি তাহলে আবার বিদেশে চলে যাব। মা আমার কথা শুনে বলে, আচ্ছা, এবার যদি আসে তাহলে আমি মানা করে দেব। ওর জন্য তো আমার ছেলেকে আমি দেশ ছাড়া করতে পারবো না। এই তো আমার মা, আমি তোমাকে নিয়ে সব সময় গর্ব করি। তাই যদি হয় তাহলে এবার একটা বিয়ে করে আমাকে শান্তি দে। মা, আমি মনে হয় তোমার এই দাবিটা রাখতে পারবো না, আমাকে ক্ষমা করো। আমি আমার জীবনের সাথে কাউকে জড়িয়ে তোমার আমার সম্পর্কটা নষ্ট করতে চাই না। তোর আব্বু বেঁচে থাকতে একটা মেয়েকে পছন্দ করত। তার বাবা মাকে কথা দিয়েছিল তুই বিদেশ থেকে ফিরে এলেই বিয়ে দেবে। এখন যদি বিয়েটা তুই না করিস তাহলে তো তোর আব্বুর ওয়াদাটা অপূর্ণ থেকে যাবে বাবা। আমি বিয়ে করে কি করব মা? আমি তো তার সাথে সংসার করতে পারবো না। যদি ওই মেয়ে শুধুমাত্র আমার সাথে বিয়ে করে সন্তুষ্ট থাকতে পারে তাহলে আমি রাজি, তবে তার সাথে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু থাকবে না। আমি কি তোর এই কঠিন প্রস্তাব ওই মেয়েটিকে জানাবো? আর সবকিছু শুনে সেই মেয়ে যদি তোকে বিয়ে করতে চায়, তুই তখন আবার না বলবি না তো? না, আমি না বলবো না। তাহলে চল একদিন মেয়েটাকে দেখে আসি আর শর্তটা জানিয়ে দিয়ে আসি।
মা যে মেয়েটাকে আমি শুধু বিয়েটাই করব, কিন্তু তার সাথে কোনো সম্পর্ক রেখে চলতে পারবো না। তাকে দেখা আর না দেখা দুটোই সমান। শর্ত মেনে যখন তোমার সাথেই সময় কাটিয়ে এই সংসারে থাকতে চাইবে, তখন তুমি কথা বললেই হবে। আমার সাথে কথা বলা বা দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি তাহলে কালকে ওদের বাড়িতে গিয়ে ওর সাথে কথাগুলো বলে দেখি ও কি বলে। হ্যাঁ, তুমি তাই করো, তবে এখন নয়, তুই 1 মাস পরে যাবে। আমি ততদিনে ব্যবসাটা ম্যানেজারের কাছ থেকে বুঝে নেই। আচ্ছা তাই হবে। এখন চল, খাবি? না খেয়ে কেমন শুকিয়ে গেছিস। বাবা মারা গেছে 4 মাস হয়ে গেছে। আজ আমার বিয়ে। আমি পাত্রীর নামটাও জানি না। বিয়েটা বড় কমিউনিটি সেন্টারে না হয়ে রেজিস্ট্রি অফিসেই হয়ে যায়। আমি চাইনি আয়োজন করে বিয়েটা হোক, আর রেজিস্টার হওয়ার সময় তো একবারও কোণে কেমন সেটাও দেখিনি। বিয়েটাই আমার কাছে ফলস, তাই তাকানোর প্রয়োজন মনে করিনি। তবে নামটা যেন পরিচিত নাম বলে মনে হলো আমার কাছে, নিগার সুলতানা। এই নামটা যে কার সেটাই মনে করতে পারছি না। আজকাল সব নিকনেমে বেশি পরিচিত। এই আমার নাম যেমন HM আদিত সাইফুল্লাহ, এই নাম তো আমার ঘনিষ্ঠ আত্মীয়রাও জানে না। বিয়ের কাজ শেষ করে নতুন বউ নিয়ে বাসায় ফিরে এসে দেখি বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। নতুন বউ আমার রুমে বসে আছে। আমি রাত 12টার দিকে রুমে আসতেই ঘোমটাটা মুড়ি দিয়ে আমার পা ছুঁয়ে সালাম করতে গেলে আমি বাধা দিয়েও আটকাতে পারলাম না। লাইট বন্ধ করে দিয়ে সোফায় শুয়ে পড়লে নতুন বউ ছোট্ট করে বলল, এটা আপনার বেড, আপনি বেডে শুয়ে পড়ুন। আমি সোফায় ঘুমাবো। আমি যে বিয়ের আগেই মাকে বলে দিয়েছি, কথা দিয়েছি, তার ছেলের সাথে বিবাহিত জীবনের কোনো সম্পর্কে জড়িয়ে স্ত্রীর অধিকার চাইবো না। কণ্ঠটা কেমন পরিচিত মনে হলেও কিছু না ভেবে মনে হলো মেয়েটি ভালো মেয়ে, তাই আর কথা না বাড়িয়ে তার পাশে শুয়ে পড়ি। এক পর্যায়ে আমি জানিয়ে দিলাম আমি একটা মেয়েকে অনেক আগেই মন দিয়েছি, কিন্তু সে আমার সাথে প্রতারণা করেছিল। তাই আমি আমার জীবনে কোনো মেয়েকে স্থান দিতে পারবো না, কারণ আমি আমার এই জীবনে কখনো কোনো মেয়েকে আর ভালোবাসতে পারবো না। আমি সব কিছু জানি, মা আমাকে তো সব কিছু আগেই বলেছেন। সব কিছু জেনেও তুমি যখন আমাকেই বিয়ে করতে রাজি হয়েছো, তখন তো আর কিছু হোক আর না হোক তোমার মুখটা তো দেখে রাখতে হবে। পরে যদি তোমাকে চিনতে না পারি, তুমি তো আর কোনো দোষ করোনি। তুমি তাহলে স্বীকার করলে আমি কোনো দোষ করিনি। আমার খুব ভালো লাগছে এই কথাটা তোমার মুখ থেকে শুনে। এ কি, তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? আর কে তুমি? এই কথা বলে আমি রুমের লাইটটা অন করতে দেখি নিপা বুকের উপরের কাপড় ফেলে দিয়ে অর্ধলগ্ন অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে এগিয়ে আসতে আমি থাপ্পড় মেরে বেরিয়ে যেতে বলে নিপা বলে, তুমি আমার স্বামী, বাসরাতে তোমার হাতে থাপ্পড়ও যা, আদরও তাই। আমি কিছু মনে করিনি, কারণ এটাই আমার পাওনা। বিশ্ব বিহায়ের মতো করে এখনো তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস নষ্টা নারী। তুমি আমাকে যা খুশি বলতে পারো, এই পরিস্থিতিতে আমি কিছু মনে করব না। তবে নষ্ট বলো না প্লিজ। আমি 3 বছর ধরে শুধু তোমার অপেক্ষা করেই বসেছিলাম। আরে তুই কি পারিস সেটা আমার তো জানা আছে। তুই তো বাজারের বেশ্যাদের চেয়েও খারাপ মেয়ে। জীবনে কতজনকে যে তুই ঠকিয়েছিস তা আল্লাহই ভালো জানে। আমি আমার জীবনে একজনকে খুব ভালোবেসেছি, আর তার কাছেই আমি আমার নিজেকে সঁপে দিয়েছি। তোর মতো নোটির সাথে কথা বলে এই মুহূর্তে আমি আমার ঘুমটা নষ্ট করতে চাই না। বেশ, তো তুমি ঘুমিয়ে পড়ো। আমি তো বললাম যে আমি তোমার কাছে স্ত্রীর মর্যাদা চাই না, আমাকে শুধু তোমার বাড়িতে দাসী হয়ে থাকার অনুমতি দাও। তোর যা ভালো লাগে তাই কর, তবে আমার বউ হওয়ার চেষ্টা করিস না। এই বলে আমি শুয়ে পড়ি। নিপাও পাশে এসে শুয়ে পড়ে। আমি কোলবালিশটা মাঝখানে দিয়ে ঘুমিয়ে পড়ি। লাইট আর অফ করা হলো না। এক ঘুমের পর দেখি নিপার বুকে মাথা রেখে আমি ঘুমিয়ে আছি। মনের মধ্যে ধূপ করে কি যেন জ্বলে উঠেছে। খুব সুন্দর লাগছে নিপাকে, আর মনে হচ্ছে একটা চাঁদ আমার রুমে। ওর মাথার কাছে একটা ডায়েরি দেখে পড়তে শুরু করলাম, আর একটা লেখা পড়ে বুঝতে পারলাম যে সেদিন নাহিদ তাকে একা পেয়ে জোর করে কিসটা দিয়েছিল। আমারও মনে পড়ে যায় নাহিদ তো এমনই চরিত্রের ছেলে। ও যদি কোনো বাসায় গিয়েছে তো সুযোগ পেলেই সেই বাড়ির মেয়ে হোক কিংবা বৌমা হোক তাকে জড়িয়ে ধরে কিস একটা দিবেই। এখন সেই নাহিদ কিন্তু পঙ্গু। আমি ডায়েরিটা রেখে নিপাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রাখতেই নিপা আমাকে জড়িয়ে ধরে নিজের ঠোঁটের মধ্যে আমার ঠোঁট দুটি নিয়ে আদর করতে থাকে। কিছুক্ষণ তো আমি নীরব হয়ে যাই। এক পর্যায়ে আমি বললাম, তুমি তাহলে ঘুমাওনি? বাসর রাতে কি কেউ ঘুমাতে পারে? চলো আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর বাসর শুরু করি। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।